আবারও স্বাগত জানাচ্ছি ওয়ান্স আপন এ রিডিং উইথ আলী তারেকে। আজকের পাঠে আমরা শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আমাদের অনুষ্ঠানে মানিকের লেখা এটি দ্বিতীয় পাঠ। আগের গল্প প্রাগৈতিহাসিক, সেটাতে আমরা মানিকের নির্মম বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক সূক্ষ্মতা অনুভব করেছি। আজ সেই জগতে আরও গভীরে প্রবেশের সূচনা। পুতুল নাচের ইতিকথা তো শুধু একটি গ্রামের কাহিনী নয়, এটি মানুষ, নিয়তি, আকাঙ্ক্ষা এবং অদৃশ্য সামাজিক শক্তির গল্প, যেখানে মানুষ যেন কখনো নিজের ইচ্ছায় চলে, কখনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো নড়ে ওঠে। এই উপন্যাস সঙ্গত কারণে আমরা একদিনে শেষ করব না, এটি ধারাবাহিকভাবে একাধিক পর্বে পড়া হবে, যাতে আমরা ধীরে ধীরে চরিত্রগুলোর ভিতরে প্রবেশ করতে পারি, তাদের দ্বন্দ্ব, প্রেম, হিংসা, ভাঙন সব কিছুকে সময় নিয়ে অনুভব করতে পারি। চলুন শুরু করছি পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। হারুর মাথায় কাঁচা পাকা চুল আর বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে ৫১ বছরের আত্মমমতায় গড়িয়া তোলা জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে। কটাক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাঁপাইয়া এক হুঙ্কার ছাড়িলেন। তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না। হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল। স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল। অদূরের ঝোপটির ভিতর হইতে কেয়ার সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল। সবুজ রঙের সরু লিকলিকে একটি সাপ একটি কেয়াকে পাকে পাকে জড়াইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল। গায়ে বৃষ্টির জল লাগায় ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল। ক্ষণকাল স্থিরভাবে কুটিল অপলক চোখে হারুর দিকে চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্য দিয়াই বটগাছের কোটরে অদৃশ্য হইয়া গেল। হারুকে সহজে এখানে কেহ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম। এদিকে মানুষের বসতি নাই। এদিকে আসিবার প্রয়োজন কাহারও বড় একটা হয় না, সহজে কেহ আসিতেও চায় না। গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে। গ্রামের বাহিরে খালের এপাড়ের ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহারা এই কাজে লাগাইয়াছে। ভূত প্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীরই ভীরু কল্পনায়, কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাহাতে আর সন্দেহ নাই। দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরের দু একটি সাহসী পথিক মাঠ ভাঙিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য পায় পথরেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে। বলিয়া কহিয়া কারো নৌকায় খাল পার হইলেই গাওদিয়ার সড়ক। গ্রামের পৌঁছিতে আর আধ মাইলও হাঁটিতে হয় না। চণ্ডীর মা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াইতে আসে। যামিনী কবিরাগের চেলা সপ্তাহে একটি গুড়মলতা কুড়াইয়া লইয়া যায়। কার্তিক অগ্রহায়ণ মাসে ভিন গায়ের সাপুড়ে কখনো সাপ ধরিতে আসে। আর কেহ ভুলিয়াও এদিকে পা দেয় না। বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল। বটগাছের শাখায় পাখিরা উড়িয়া আসিয়া বসিল এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হইতে উইয়ের দলকে নবদগত পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেদিকে উড়িয়া গেল। হারুর স্থায়ী নিস্পন্দতায় সাহস পাইয়া গাছের কাঠবেড়ালিটি এক সময় নিচে নামিয়া আসিল। ওদিকে বুঁদি গাছের জালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো পোকা আয়ত্ত করিয়া ফেলিল। মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনে আসিয়া ছপ ছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শিয়াল বারবার মুখ ফিরিয়া হারুকে দেখিয়া গেল। ওরা টের পায়। কেমন করে টের পায় কে জানে। শশী বলিল, নৌকা ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন, ওই শ্যাওড়া গাছটার কাছে, এইখান দিয়ে নামানো যাবে না। বটগাছটার সামনাসামনি খালের পাড় অত্যন্ত ঢালু, বৃষ্টিতে পিছল হইয়া আছে। গোবর্ধন লগি ঠেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল। 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায়
3 হাত বাড়ি আছে। খালের স্রোত বড় কম নয়। শাওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল, আপনি লায়ে বসবে এসো বাবু, আমি লাবাচ্ছি। শশী বলিল, দূর হতভাগা, তোকে ছুঁতে নেই। গোবর্ধন বলিল, ছুলাম বা কে জানছে, অমনিও ধুমসো মরাটাকে লাভাতে পারবে কেন? গোবর্ধন বলিল, ছুলাম বা কে জানছে, আপনিও ধুমসো মরাটাকে লাভাতে পারবে কেন? শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যা নয়। পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গ কাদামাখা হইয়া যাইবে। তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের আর এমন কি বেশি অপমান। অবঘাতে মৃত্যু হইয়াছে, মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও নাই, না ছুঁইলেও নাই। আয় তবে দুজনে ধরে নামাই। গাছের সঙ্গে টেনে নৌকা বাঁধ, সরে গেলে মুশকিল হবে। আচ্ছা, আলোটা আগে জেলে নে গোবর্ধন, অন্ধকার হয়ে এলো। আলো জ্বালিয়া শাওড়া গাছের সঙ্গে নৌকা বাঁধিয়া গোবর্ধন উপরে উঠিয়া গেল। দুজনে ধরাধরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামাইয়া আনিল। শশী একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, দে নৌকা খুলে দে গোবর্ধন, আর দেখ ওকে তুই আর ছুস নে, আবার শোবার দরকার। শশী শহর হইতে ফিরিতেছিল। নৌকায় বসিয়াই সে দেখিতে পায় খালের মনুষ্যবর্জিত তীরে সন্ধ্যার আবছা আলোয় গাছে ঠ্যাস দিয়া ভূতের মতো একটা লোক দাঁড়াইয়া আছে। পাগল ছাড়া এ সময় সাপের রাজ্যে মানুষ ওভাবে দাঁড়াইয়া থাকে না। শশীর বিস্ময় ও কৌতূহলের সীমা ছিল না। হাঁক ডাক দিয়া সাড়া না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ভিড়াইতে বলিয়াছিল। গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই। ওখানে এমন সময় মানুষ আসিবে কোথা হইতে? শশীরও চোখের ভুল। সত্য সত্যি সে যদি কিছু দেখিয়া থাকেও, ওই কিছুটির ঘনিষ্ঠ পরিচয় লইয়া আর কাজ নাই। মানে মানে এবার বাড়ি ফেরাই ভালো। কিন্তু শশী কলিকাতার কলেজে পাশ করে ডাক্তার হইয়াছে। গোবর্ধনের কোনো আপত্তি সে কানে তোলে নাই। বলিয়াছিল, ভূত যদি হয় তো বেঁধে এনে পোষ মারাবো গোবর্ধন, নৌকা ফেরা। তখন আকাশে আলো ছিল। হারুর চারিপাশে কচুপাতে আটকানো জলের রূপালী রূপ একেবারে নিভিয়া যায় নাই। কাছে গিয়া হারুকে দেখিবা মাত্র শশী চিনিতে পারিয়াছিল। ওরে গোবর্ধন, এই যে আমাদের হারু এখানে, ও এলো কি করে? গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই। সে সভয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিয়াছিল, মরে গেছে নাকি ছোটবাবু? মরে গেছে, বাজ পড়েছিল। আহা, চুলগুলো ব্যাবাক জ্বলে গেছে গো। হারুর বদলে আর কেউ হইলে যে মানুষটা মরিয়া গিয়াছে তাহার চুলের জন্য গোবর্ধনকে শোক করিতে শুনিয়া শশীর হয়তো হাসি আসিত। কিন্তু গ্রামের বাহিরে হারুকে এই অবস্থায় আবিষ্কার করিয়া তাহার মনে অত্যন্ত আঘাত লাগিয়াছিল। হারুর ছেলে মেয়ে আছে, আত্মীয় বন্ধু আছে, সকলের চোখের আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরিয়া যাওয়া কি শোচনীয় দুর্ঘটনা। গোবর্ধনের কথায় তাহার মন আরো বিষণ্ণ হইয়া গেল। গোবর্ধনের বুকের মধ্যে টিপটিপ করতেছিল। এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোটবাবু, গায়ে খপর দিয়ে গিয়ে চলো। এমনিভাবে ফেলে রেখে চলে যাব গোবর্ধন? তার আর করছো কি? গা থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শেয়াল যদি টানাটানি আরম্ভ করে দেয়? গোবর্ধন শিহরিয়া বলিয়াছিল, তবে কি করবে ছোটবাবু? হাঁকতো, কেউ যদি আসে। কিন্তু এই বাদল সন্ধ্যায় আশেপাশে কে আছে যে হাঁকিয়া ছুটিয়া আসিবে? নিজের হাঁক শুনে গোবর্ধন নিজেই চমকাইয়া উঠিয়াছিল। আর কোনো ফল হয় নাই। রসুলপুরের হাটের দিন খালে অনেক নৌকো চলাচল করে। আজ কতক্ষণে আরেকটি নৌকার দেখা মিলিবে, একেবারে মিলিবে কিনা তাহারও কিছু স্থিরতা নেই। হারুকে নৌকা নামাইয়া লওয়ার কথাটা তখন শশীর মনে হয়। নৌকা খুলিবা মাত্র স্রোতের টানে গতি লাভ করিল। গলুয়ের উপর দাঁড়াইয়া লগিটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিয়া গোবর্ধন হঠাৎ ঔৎসুক্যের সঙ্গে জিজ্ঞাসা করিল, একটা কথা কও ছোটবাবু, উহার মুক্তি নাই তো? শশী হাল ধরিয়া বসিয়াছিল। হাই তুলে বলিল, কি জানি গোবর্ধন, জানি না। তাহার হাই তোলাকে বিরক্তির লক্ষণ মনে করিয়া গোবর্ধন আর কিছু বলিতে সাহস পাইল না। শশী বিরক্ত হয়নি, অন্য মনস্ক হইয়া গিয়াছিল। হারুর মরণের সংস্রবে অকস্মাৎ আসিয়া পড়িয়া শশীর কম দুঃখ হয়নি, কিন্তু তার চেয়েও গভীরভাবে নাড়া খাইয়াছিল জীবনের প্রতি তার মমতা। মৃত্যু এক একজনকে এক একভাবে বিচলিত করে। আত্মীয় পরের মৃত্যুতে যাহারা মরমানবের জন্য শোক করে, শশী তাহাদের মতো নয়। একজনকে মরিতে দেখিলে তাহার মনে পড়িয়া যায় না সকলেই একদিন মরিবে। চেনা অচেনা, আপন পর, যে যেখানে আছে
প্রত্যেকে, এবং সে নিজেও। শ্মশানে শশীর শ্মশান বৈরাগ্য আসে না। জীবনটা সহসা তাহার কাছে অতি কাম্য, উপভোগ্য বলে মনে হয়। মনে হয় এমন একটা জীবনকে সে যেন এতকাল ঠিকভাবে ব্যবহার করে নাই। মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক বাঁচিয়া থাকার মধ্যে জীবনের অনেক কিছুই যেন তাহার অপচয়িত হইয়া যাইবে। শুধু তাহার নয়, সকলের। জীবনের এই ক্ষতি প্রতিকারহীন। মৃত্যু সান্নিধ্য এইভাবে এদিক দিয়া শশীকে ব্যথিত করে। কিছু দূর সোজা গিয়া গাওদিয়ার প্রান্তভাগ ছুঁইয়া খাল পূবে দিক পরিবর্তন করিয়াছে। বাঁকের মুখে গ্রামের ঘাট। গাওদিয়া ছোট গ্রাম, ব্যবসা বাণিজ্যের ধার বিশেষ ধারে না। ঘাটও আর কিছুই নয়, কোদাল দিয়ে কয়েকটা ধাপ কাটিয়ে দেওয়া হইয়াছে। ঘাটের উপরে একটি টিনের চালা আছে। পাটের সময় সেখানে পাট জমাইয়া বাজিতপুরে শশীর ভগ্নিপতি নন্দলালের গুদামে চালান দেওয়া হয়। ৩-৪ ক্ষেপ চালান গেলেই গাওদিয়ার পাট চালানোর পাট ওঠে। তারপর সারা বছর চালাটা পড়িয়া থাকে খালি। গরু, ছাগল, মানুষ যাহার খুশি ব্যবহার করে, কেউ বারণ করিতে আসে না। চালার সামনেই চণ্ডীর মার ছেলে চণ্ডী সারাদিন একটা কাঠের বাক্সের উপর কয়েক প্যাকেট লাল নীল কাগজ মোড়া বিড়ি ও রেকাবিতে ভিজা ন্যাকড়ায় ঢাকা কয়েক খিলি পান সাজাইয়া বসিয়া থাকে। ঘাটে কয়েকটি ছোট বড় নৌকো বাঁধা ছিল, কিন্তু তাদের মধ্যে একটিও এখন না আছে আলো, না আছে মানুষ। গোবর্ধনের মনে ভয় ছিল তাহাকে নৌকায় পাহারা রাখিয়া শশী হয়তো নিজেই গ্রামে যেতে চাইবে। ঘাটে নৌকা বাঁধিয়া সে তাই বলিল, আমি তাহলে গায়ে খবর দিকে ছোটবাবু। শশী বলিল, যা, পা চালিয়ে যাস গোবর্ধন। আগে যাবি গোয়ালাপাড়ায়। নিতাই, সুদেব, বংশী ওরা সবাই যেন ছুটে চলে আসে। বলিস আমি অন্ধকারে মরা আগলে বসে রইলাম। আলোটা তুই নিয়ে যা। যেতে যেতে ঘুরঘুটে অন্ধকার হবে, পিছল রাস্তা। আলো লইয়া গোবর্ধন চলিয়া গেল। এতক্ষণে সন্ধ্যা হইয়াছে। আকাশে খুঁজিলে হয়তো এখনো একটা ধূসর আভা চোখে পড়ে, কিন্তু অন্ধকার দ্রুত গাঢ় হইয়া আসিতেছে। শশী ভাবিল, আর 15-20 মিনিট দেরি করিয়া বটগাছটার কাছে পৌঁছিলে হারুকে সে ঠাহর করিতে পারিত না। খাল দিয়া যাতায়াত করিবার সময় ভূত ও সাপের রাজ্যটির দিকে সে বরাবর চোখ তুলিয়া তাকায়। আজও তাকাইত, কিন্তু হারুকে তাহার মনে হইত গাছের গুড়িরই একটা অংশ। হয়তো মানুষের আকৃতির সঙ্গে গাছের অংশটির সাদৃশ্য লক্ষ্য করিয়া আর হারুর পরনের কাপড়ের শ্বেতাভ রহস্যটুকুর মানে না বুঝিয়া তাহার একটু শিহরণ জাগিত মাত্র। হারু ওইভাবে পড়িয়া থাকিত। কতদিন পরে শিয়ারের দাঁত ও শকুনের চঞ্জুতে সাফ করা তাহার হাড় কয়খানি মানুষ আবিষ্কার করিত কে জানে। পঞ্চুকে চণ্ডীর মা যেমন আবিষ্কার করিয়াছিল, সর্বাঙ্গে খাবলা খাবলা পচা মাংস, কোথাও হাড় বাহির হইয়া পড়িয়াছে, 2 হাতের মুঠার মধ্যে প্রকাণ্ড খড়ির সাপটি শুকাইয়া হইয়া আছে একেবারে দড়ি। স্রোতের বেগে নৌকা মৃদু মৃদু দুলিতেছিল। নৌকার গলুয়ে সে দোলন একটা জীবন্ত প্রাণের অস্থিরতার মতো পৌঁছিতেছে। নড়িয়া চড়িয়া শশী একসময় সোজা হইয়া বসে। মনে একটা বিড়ি ধরাইবার ইচ্ছা জাগিতেছিল, কিন্তু সেটুকু উৎসাহ সে যেন পায় না। তাহার চোখের সামনে চারিদিক ক্রমে গাঢ় অন্ধকারে ঢাকিয়া যায়। তীরের গাছগুলি জমাট বাঁধা অন্ধকারে রূপ নেয়। জলের উপর জনহীন নৌকা কখানা হালকা ছায়ার মতো আলগোছে ভাসিতে থাকে। মাথার উপর দিয়া অদৃশ্যপায় কতগুলো পাখি শাঁ শাঁ শব্দ করিয়া উড়িয়া যায়। চারিদিকে জোনাকি ঝিকমিক করিতে আরম্ভ করে। এত কাছেও হারুর মুখ ঝাপসা হইয়া যায়। তাহার মুখখানি ভালো করিয়া দেখিবার চেষ্টায় ব্যর্থ হইয়া সে যে মরিয়া গিয়াছে এই সত্যটা শশী যেন আবার নূতন করিয়া অনুভব করে। ভাবে, মরিবার সময় হারু কি ভাবিতেছিল কে জানে। কোন কল্পনা, কোন অনুভূতির মাঝখানে তাহার হঠাৎ ছেদ পড়িয়াছিল। মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজুতপুরে গিয়াছিল, এটা শশী জানিত। পথ সংক্ষেপ করিবার জন্য ওই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল। পাড়িও জমিল ভালোই। ঘণ্টা 2 পরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করিয়া হারুর 7-8 জন স্বজাতি আসিয়া পড়িল। নিস্তব্ধ ঘাটটি মুহূর্ত হইয়া উঠিল মুখরিত। শশী সাগ্রহে জিজ্ঞাসা করিল, নিতাই এসেছে? নিতাই? নিতাই সাড়া দিল, আগে এই যে আমি ছোটবাবু। নিতাইয়ের দায়িত্বজ্ঞান প্রসিদ্ধ। শশী অনেকটা ভরসা পাইল। হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই? হয়েছে বাবু। আলো উঁচু করিয়া ধরিয়া সকলে তাহারা ভিড় করিয়া হারুকে দেখিতে লাগিল। গোবর্ধনের কাছে ব্যাপারটা আগাগোড়া শুনিয়াছিল,
শশীর কাছে আরও একবার শুনিল। তারপর ঘাটের খাঁজের উপর উবু হইয়া বসিয়া আরম্ভ করিয়া দিল জটলা। কিছুক্ষণের মধ্যে শশীর মনে হইল হারুর পরলোক গমন ওদের কথার মধ্যেই এতক্ষণে শোচনীয় হইয়া উঠিতেছে। বর্ষণক্ষান্ত বিষণ্ণ রাত্রে কালি পড়া লণ্ঠনের মৃদু রঙিন আলোয় হারুর জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি যেন দৃশ্যমান ছায়াছবির রূপ গ্রহণ করিয়া চোখের সামনে ভাসিয়া আসিতে লাগিল। হারুর পরিবারের ক্ষতি ও বেদনার প্রকৃতি উপলব্ধি যেন এতক্ষণে শশী আয়ত্ত করিতে পারিল। সে বুঝিতে পারিল সংসারে হারু যে কতখানি স্থান শূন্য করিয়া গিয়াছে, এ অশিক্ষিত মানুষগুলির মনের মাপকাঠি দিয়াই তাহার পরিমাণ সম্ভব। এতক্ষণ হারুর অপমৃত্যুকে সে বুঝিতে পারে নাই। হারুকে সে আপনার জগতে তুলিয়া লইয়াছিল। সেখানে শূন্য করিয়া রাখিয়া যাওয়ার মতো স্থান হারু কোনোদিন অধিকার করিয়াছিল কিনা সন্দেহ। নীরবে শশী অনেকক্ষণ তাহাদের আলোচনা কান পাতিয়া শুনিল। শেষে রাত বাড়িয়া যাইতেছে খেয়াল করিয়া বলিল, তোমরা তাহলে আর বসে থেকো না নিতাই, রসিকবাবুর বাগান থেকে বাঁশ কেটে এলে একটা মাচা বেঁধে ফেল। নিতাই প্রশ্ন করিল, সোজা মশান বিলিনে যাব কি ছোটবাবু? শশী বলিল, না, ওর বাড়িতে একবার নামাতে হবে। হারুকে সোজাসুজি শ্মশানে লইয়া গেলে অনেক হাঙ্গামা কমিত, কিন্তু হারুর মেয়ে মতির জ্বর। সকালে শ্মশানে আসিলেও সে আসিতে পারিবে না। তাহাকে একবার না দেখাইয়া হারুকে পড়াইয়া ফেলিবার কথাটা শশী ভাবিতেও পারিতেছিল না। মতির কাছে খবরটা এখন কয়েকদিনের জন্য চাপিয়া যাওয়ার বুদ্ধিও বাড়ির কাহারও হইবে কিনা সন্দেহ। মতি জানিতে পারিবে তাহারই জন্য বর খুঁজিতে গিয়া ফিরিবার পথে হারু অপঘাতে প্রাণ দিয়াছে। জ্বর গায়ে এই বর্ষার রাত্রে হয়তো সে শ্মশানে ছুটিয়া আসিবে। জোর করিয়া বাড়িতে আটকায় রাখিলে আর সকলকে হয়তো সে ক্ষমা করিবে, নিয়তিকে পর্যন্ত, কিন্তু শশীকে সে সহসা মার্জনা করিবে না। বলিবে, আপনি থাকতে আমাকে একটিবার না দেখিয়ে বাবাকে ওরা পুড়ে ফেলেছিল গো। রসিকবাবুর বাগান হইতে বাঁশ কাটিয়া আনিয়া মাচা বাঁধা হইল। তারপর হারুকে মাচা শোয়াইয়া হরিবোল দিয়া মাচাটা তাহারা কাঁধে তুলিয়া লইল। শশী কহিল, এখন তোমরা হরিবোল দিও না, হারু শ্মশান যাত্রা করেনি, বাড়ি যাচ্ছে। কথাটা এমন করিয়া শশী ইচ্ছা করিয়া বলে নাই। নিজের কথায় নিজেরই চোখ দুটি তাহার সজল হইয়া উঠিল। রাস্তাটি চওড়া মন্দ নয়, কিন্তু কাঁচা। বর্ষাকালে কোথাও এক হাঁটু কাদা হয়, কোথাও এঁটেল মাটিতে বিপজ্জনক রকমের পিছল হইয়া থাকে। গরুর গাড়ির চাকাতেই রাস্তাটি সর্বনাশ করে সবচেয়ে বেশি। বর্ষার পর কাদা শুকাইয়া মনে হয় আগা গোড়া যেন লাঙল দিয়ে চষিয়া ফেলা হইয়াছে। শীত পড়িতে পড়িতে পথটি আবার সমতল হইয়া যায় সত্য, কিন্তু লক্ষ লক্ষ ক্ষতের উঁচু সীমানাগুলি গুড়া হইয়া এত ধুলা হয় যে পায়ের পাতা ডুবিয়া যায়। ফাল্গুন চৈত্র মাসে বাতাসে ধুলা উড়িয়া দুপাশের গাছগুলিকে বিবর্ণ করিয়া দেয়। গ্রামে ঢুকিবার আগে খালের সঙ্গে সংযুক্ত নালার উপর একটি পুল পড়ে। পুলের নিচে স্রোতের মুখে জালি পাতিয়া নবীন মাঝে সেই অপরাহ্ন হইতে বুক জলে দাঁড়াইয়া আছে। নিতাই ডাকিয়া বলিল, কি মাছ পড়লো মাঝি? নবীন বলিল, মাছ কোথায় ঘোষ মশাই, জল বড় বেশি গো। মাগুর টাগুর পেলি নবীন? পেলে আমায় একটা দিস, ছেলেটা কাল পত্তি করবে। নবীন মিথ্যা জবাব দিল, বলে, জলে দাঁড়িয়ে কি মিশা কথা কইছি? এত জলে মাছ পড়ে না, এদিকে 3 হাত ফাঁক রইছে দেখছো নি? হারুর মরণের খবরটা সে শান্তভাবে গ্রহণ করে, বলে, লোক বড় ভালো ছিল গো, জগতে 70 নাই। তারপর বলে, এই বছর জানো ঘোষ মশাই, অদৃষ্ট সবার মন্দ, 3 বর্ষা নামলো না, এর মধ্যে জল কামড়াতে লেগেছে। দিন রায় রাত্রি নাই, জলে স্থলে নবীনের কঠোর জীবন সংগ্রাম। দেহের সঙ্গে মনও তার হাজিয়া গিয়াছে। হারুর অপমৃত্যুতে বিচলিত হওয়ার সময় তাহার নাই। অথচ এদিকে মমতাও জানে 10 বছরের ছেলেটা বিকাল হইতে পুলের উপর ঠায় দাঁড়াইয়া আছে। জলে নামিয়া বাপের মতো সেও মাছ ধরিতে চায়, কিন্তু নবীন কোনো মতেই অনুমতি দেবে না। রেতে লয় বাপ, জ্বর হবে, কাল বিহানে আসিস। বিহানে জল রইবে না বাবা? রইবে নি আবার, তোর ডুব জল হবে জানিস। পুল পার হইয়া কিছু দূর অবধি রাস্তার দুপাশে শুধু চষা ক্ষেত, তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাপের
বেষ্টনীর মধ্যে কয়েকটা পৃথক ভাঙাচোরা ঘর বৃষ্টিতে ঘর বাইরে ভিজিয়েছে। ওখানে 7 ঘর বাগদি বাস করে। গ্রামের ছেলেমেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব, সবচেয়ে ছোট লোক, সবচেয়ে চোর। দিনে ওরা যে গৃহস্থের চাল মেরামত করে, রাত্রে সুযোগ পাইলে তাহারই ভিটায় সিঁধি দেয়। কেহ না কেহ ওদের মধ্যে 6 মাস 1 বছর জেলেই পড়ে আছে। ছাড়া পাইবার পর গ্রামে ফিরিয়া বলে, শ্বশুর করতে ফিরলাম দাদা, বেশ ছিলাম গো। একটুকু পার হয়ে গেলে বসতি ঘন হয়ে আসে। বাড়ি ঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথের দুই দিকেই দুটি একটি শাখা পথ পাড়ার দিকে বাহির হয়ে যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায়। মাঝে মাঝে কলাবাগান, সুপারি বাগান ও ছোট ছোট বাঁশঝাড় ডাইনে বায়ে আবির্ভূত হয়। আমবাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য। কোনো কোনো বাড়ির সামনে কামিনী, গন্ধরাজ ও জবা ফুলের বাগান করিবার ক্ষীণ চেষ্টা চোখে পড়ে। ক্রমে দু একটি পাকা দালানের সাক্ষাৎ পাওয়া যায়। বাড়িগুলি আগাগোড়া দালান নয়। এক ভিটায় 2খানা ঘর হয়তো ইটের, বাকিগুলি সনে ছাওয়া চাঁচের বেড়ায় গ্রামেরই চিরন্তন নিজস্ব নীড়। নির্জন স্তব্ধ পথে শববাহী তাহারাই জীবনে সাড়া দিয়া চলিয়াছে। শশীর বিষণ্ণতা ঘুচিবার নয়। আলো হাতে সকলের আগে আগে সে যাইতেছিল। নিতাই, সুদেব, ওরা কথা কহিতেছে সকলেই। কথা নেই কেবলই শশীর মুখে। পথের ধারে কোনো বাড়িতে আলো জ্বলিতেছে দেখিলে তাহার ইচ্ছা হয় হাঁক দিয়া বাড়ির লোকে সাড়া নেয়। 1 মিনিট দাঁড়াইয়া অকারণে বাড়ির সকলের কুশল জিজ্ঞাসা করে। তাহার সাড়া পাইয়া কান্নার রোল তুলিবে না এমন একটি পরিবারের খবর না লইয়া হারুর বাড়ির দিকে চলিতে সে যেন জোর পাইতেছিল না। খানিক আগাইয়া বাজার। এখানে গ্রাম জমাট বাঁধিয়াছে। দোকানপাটের সংখ্যা কম নয়, কিন্তু বাদলের রাত্রি গভীর হওয়ার আগে সবগুলি দোকানই এখন বন্ধ হয়ে গিয়াছে। রাস্তার বাঁদিকে একটা ফাঁকা জায়গায় কতগুলো টিনের চালা। একদিন অন্তর ওখানে বাজার বসে। কোথাও হইতে এক সন্ন্যাসী আসিয়া একটা চালা নিচে আশ্রয় লইয়াছে। সম্মুখে তাহার ধুনির আগুন। আগুনে সন্ন্যাসী মোটা রুটি সেকিতেছিল। ওদিকের চালাটায় লোম ওঠা শীর্ণ কুকুরটা থাবায় মুখ রাখিয়া তাহাই দেখিতেছে। শশী তাড়াতাড়ি আগাইয়া গেল। তার পা বারবার জল কাদা ভরা গর্তে গিয়া পড়িতেছিল। মনের গতির আজ সে ঠিক ঠিকানা পাইতেছিল না। শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়া কায়েতপাড়ার পথটা বাহির হইয়া গিয়াছে। হারুর বাড়ি এই পথের শেষ সীমায়। তারপর আর বাড়িঘর নাই। ক্রোশব্যাপী মাঠ নিঃসাড়ে পড়িয়া আছে। পথের মোড়ে বকুল গাছটির গোড়া পাকা বাঁধানো। বিকালের দিকে এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে। আলোটা ওখানে নামাইয়া রাখিয়া শশী একটি বিড়ি ধরাইল। চাহিয়া দেখিল গাছের নিচে শুকনো ডাল ও কাঁচা পাকা পাতার সঙ্গে পাতার উপর ন্যাকড়া জড়ানো একটা পুতুল পড়িয়া আছে। পুতুলটা শশী চিনিতে পারিল। বৈশাখ মাসে বাজিতপুরের মেলায় শ্রীনাথের দোকানে বসিয়া 1 ঘণ্টা বিশ্রাম করার মূল্যস্বরূপ তাহার মেয়েকে পুতুলটা কিনিয়া দিয়াছিল। বিকালে বৃষ্টি থামিলে এখানে খেলিতে আসিয়া শ্রীনাথের মেয়ে পুতুলটা ফেলিয়া গিয়াছে। রাত্রে পুকুরের শোকে মেয়েটা কাঁদিবে। সকালে বকুল তার খুঁজিতে আসিয়া দেখিবে পুতুল নাই। পুতুলকে লইয়াছে মেয়েটা তাহা জানিতে পারিবে না। শশী কেবল অনুমান করিতে পারিবে যামিনী কবিরাজের বউ ভোর ভোর বকুলতলা ঝাঁট দিয়া আসিয়া দেখিতে পাইয়া তুলিয়া লইয়া গেছে। যামিনী কবিরাজের বউ চোরও নয়, পাগলও নয়। মাটির পুতুলে সে লোভ করে না, কিন্তু প্রণাম করিয়া যে গাছের তল বাঁধানো সেটি দেবধর্মী। মুখ তুলিতেই সামনে অত বড় একটা পুতুল পড়িয়া থাকিতে দেখিলে এই কথা মনে হওয়ার মধ্যে বিষয়ের কি আছে যে এ কাজ দেবতার, এই তাহার ইঙ্গিত। পুতুলটিকে আরো খানিক্ষণ গাছের গোড়ার দিকে ঠেলিয়া দিয়া আলোটা তুলিয়া লইয়া শশী আগাইয়া গেল। বলিল, সাবধানে পা ফেলো চলো নিতাই, আস্তে পা ফেলে চলো। ফেলে দিয়ে হারুকে কাদা মাখিয়ে দিও না। কি রাস্তা! কায়েতপাড়ার সংকীর্ণ পথটির দুদিকে বাঁশ ঝাড়ে মশা ভন ভন করিতেছিল। যামিনী কবিরাজের গোয়ালের পিছনটাতে 3 মাসের জবানো গোপর পচিয়া উঠিয়াছে। ডোবার মধ্যে সারা বছর ধরিয়া গজানো আগাছার জঙ্গল এখন বর্ষার টুবুটুবু জলের তলে হাঁপাইয়া হাঁপাইয়া বিষাক্ত হইয়া উঠিয়াছে। খানিক দূর আগাইয়া হারুর বইয়ের মরা কান্না তাহাদের কানে ভাসিয়া আসিল। তো এই ছিল পুতুল নাচের ইতিকথার প্রথম অধ্যায়। পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।